আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপের এই চ্যাপ্টারটা কমপ্লিট করছিলাম। তো আমরা ইতিমধ্যে পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল বের করা শিখেছি। তো এখন তোমাদের পাঠ্য বইয়ের 207 নম্বর পৃষ্ঠার যে দুইটা সমস্যা আছে এই ক্ষেত্রফল রিলেটেড, আমরা এই দুইটা সমস্যা আগে সমাধান করব। তো এই সমস্যা সমাধান করার আগে তোমাদের আরেকটা সমস্যা নিয়ে একটু ডিল করি। সমস্যা না, একটু তোমাদের সাথে একটু পরিচিত করাই দেই। কি জিনিসের সাথে তোমাদের আমি পরিচিত করাবো? তোমাদের আমি পরিচিত করাবো এই অন্তঃকেন্দ্র কথাটা নিয়ে। অন্তঃকেন্দ্র এই কথাটা এর আগেও তোমাদের আসছিল। আজকের এই সমস্যাগুলো সমাধান করার সময় আবার আসবে, এই কারণে আগে থেকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। অন্তঃকেন্দ্র, এই কেন্দ্র দেখে আগে একটু বলি, তোমরা তো বৃত্ত চেনো, তাই না? বৃত্ত চেনো। তো বৃত্ত চিনলে দেখো তো তোমরা অন্তবৃত্ত চেনো কিনা, দেখো তো এই জিনিসটাকে চেনো কিনা, অন্তবৃত্ত। ধরো তোমার কাছে একটা ত্রিভুজ আছে, হ্যাঁ, তোমার কাছে একটা ত্রিভুজ আছে। এখন তোমার কাছে হচ্ছে আবার একটা বৃত্ত আছে। বৃত্তটা যদি এমন হয়, আচ্ছা, তো বৃত্তটা যদি এমন হয় যে প্রত্যেকটা বাহুকে এভাবে স্পর্শ করে যাবে, অতটা ভালো হয় নাই। এরকম প্রত্যেকটা বাহুকে কি করে যাবে বলতো, স্পর্শ করবে, অর্থাৎ একটা বিন্দু দিয়ে যাবে। বৃত্ত প্রত্যেকটা বাহুর এরকম একটা বিন্দু দিয়ে যাবে, এই বৃত্তটাকে বলা হয় অন্তবৃত্ত। আর যদি বৃত্ত আমাদের প্রত্যেকটা শীর্ষ দিয়ে যেত, এটাকে বলা হয় পরিবৃত্ত। তো পরিবৃত্ত আমাদের লাগবে না, তো এই বৃত্তটাকে বলা হয় অন্তবৃত্ত। এই বৃত্তের কেন্দ্রটাকে বলা হয় অন্তঃকেন্দ্র। এটা কোথায় হবে বলতো? একদম এখানে। একদম কোথায় হবে? এইখানে হবে। বুঝে গেছে? আচ্ছা, এখন তোমাকে আমি এটা বললাম যে ধরো এই ত্রিভুজটা ছিল একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ প্রত্যেকটা বাহু ছিল একই দৈর্ঘ্যের। তো তখন আমাদের অন্তঃকেন্দ্রটা হয় ঠিক ত্রিভুজটার একদম ঠিক মাঝখানে। বুঝতে পারছো? আর এই যে এগুলা কি দেখো তো, আমাদের এক একটা ব্যাসার্ধ না এই বৃত্তের। দেখো কেন্দ্র থেকে এরকম পরিধির উপরস্থ তুমি যদি দাগ টানো, তাহলে এটাকে আমরা কি বলি বলতো? ব্যাসার্ধ। তার মানে তুমি এখানে ব্যাসার্ধ চিনতে পারছো যে এটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে? যেমন এইখানে দেখো এই যে এটা হচ্ছে আরেকটা ব্যাসার্ধ, তারপরে এটা দেখো এটা হচ্ছে ব্যাসার্ধ। বুঝে গেছে? এখন আমি লাল কালিতে একটা জিনিস দেবো, এটা যেন তোমরা ভুলেও ব্যাসার্ধ বলবো না। এই যে এইটা, অর্থাৎ অন্তঃকেন্দ্র থেকে এটা এটা দেখো, এটা তো আলটিমেটলি একটা ত্রিভুজ ছিল, অর্থাৎ বহুভুজ ছিল। অন্তঃকেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত দূরত্ব, এইটা কিন্তু ব্যাসার্ধ না। বুঝে গেছে? এইটা কিন্তু ব্যাসার্ধ, কিন্তু ব্যাসার্ধ না। এই জিনিসটা পেঁচাবে না। আমি আরেকটা চিত্র আঁকতেছি, দেখো। দেখো এটা, এটা একটা, আমি তোমাকে বলে দিলাম এটা হচ্ছে একটা বর্গ। এটা কি একটা বর্গ? এ বি সি ডি। এই বর্গের ভেতর প্রত্যেকটা বাহু দিয়ে দেখো স্পর্শ করে একটা বৃত্ত গেছে, এই বৃত্তটাকে বলা হয় অন্তবৃত্ত। আর এই যে এইটাকে একদম, এটাকে কি বলা হবে, একদম মাঝখানে এটাকে বলা হবে কেন্দ্র। কিসের কেন্দ্র? অন্তবৃত্তের যে কেন্দ্র, অন্তঃকেন্দ্র বলা হয়। ঠিক আছে? তাহলে দেখো তো বৃত্তের, দেখো আমি তাহলে এই যে এটা কি, এটাও একটা দেখো তো কি ছিল, একটা বহুভুজ ছিল। আমরা জাস্ট কি করছি, কেন্দ্র থেকে দেখো লম্ব টানছি বাহুর ওপর। বুঝলাম না, একটা সমবাহু ত্রিভুজ ছিল, আর এটা বর্গ, অর্থাৎ তিনটা বাহু সমান, চারটা বাহু সমান। আমরা এই অন্তঃকেন্দ্র থেকে ঠাস করে লম্ব টানছি, লম্ব টেনে এখানে আমরা কি পেয়ে গেছি বলতো? অন্তবৃত্তের ব্যাসার্ধ। অন্তবৃত্তের ব্যাসার্ধ, যেটাকে আমরা স্মল আর দিয়ে লিখলাম। ঠিক একইভাবে এটা চার বাহু সমান একটা বহুভুজ, যেটাকে তোমরা বর্গ নামে চেনো। এখন দেখো আমরা কি করব, এই যে এই কেন্দ্র থেকে আমরা ঠাস করে লম্ব টানবো। লম্ব টানলে দেখবা কি জানো, এই যে একদম এই জায়গাটা, যে বিন্দুতে বাহুকে স্পর্শ করে যাচ্ছে বৃত্তটা, ওইখানে তোমার এই লম্বটা পাদবিন্দু, অর্থাৎ ওই বিন্দুতেই লম্বটা ছেদ করে বাহুকে। তার মানে আমরা বলতে পারতেছি এটা কি আমাদের ব্যাসার্ধ। যেমন এটা হচ্ছে ব্যাসার্ধ, এই লম্ব টানতেছি বুঝছো বাহুর উপর। যেমন এটা হচ্ছে কি বলতো, যে ব্যাসার্ধ, হ্যাঁ, এটা যে লম্ব, এই বাহুর উপর এই যে কেন্দ্র থেকে আমি লম্ব টানবো, এটাই হচ্ছে কি বলতো ব্যাসার্ধ। এখন তোমার কাছে যদি পাঁচ বাহু বিশিষ্ট হয়, কি হয়? পাঁচ বাহু। ও আবার বলে রাখি, এই যে কেন্দ্র থেকে শীর্ষ, এটা কিন্তু ব্যাসার্ধ না। এই যে লাল কালি, এখানেও লাল কালি, এটা কিন্তু ব্যাসার্ধ না। এটা জাস্ট কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব, আর কিছু না। বাট অ্যাটলিস্ট এই বৃত্তের ব্যাসার্ধ না। তাহলে তোমার কাছে কিন্তু পাঁচ বাহু ছয় বাহু বিশিষ্ট জিনিসও থাকতে পারে, সুষম। ঠিক আছে? ধর আমার কাছে এরকম হচ্ছে আছে, ধর একটা এরকম ষড়ভুজ আছে, হ্যাঁ,
কি আছে, ষড়ভুজ। তার মানে এমন একটা বৃত্ত যেই হচ্ছে এই প্রত্যেকটা বাহুকে এরকম স্পর্শ করে যাবে, এটাকে বলা হয় অন্তবৃত্ত। আর এই কেন্দ্রটা হবে হচ্ছে অন্তকেন্দ্র। আমি বলছি সুষম বাহু বিশিষ্ট ষড়ভুজ, ঠিক আছে। এখন তাহলে আমরা এই কেন্দ্র থেকে আমরা জাস্ট এই বাহু, যে কোনো বাহুর উপর লম্ব টানবো, এইটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এইটা একটা কথা। আর কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব, এটা ভিন্ন কথা, ওইটা কিন্তু ব্যাসার্ধ না, ঠিক আছে। আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিলাম, আর তোমাদেরকে আমি এই জিনিসটা শিখাই দিলাম অন্তবৃত্তটা কি এক্স্যাক্টলি। আর আরেকটা জিনিস একটু শিখে রাখো, এটা তোমরা পরবর্তীতেও জানতে পারবে বা আগেও জেনে থাকতে পারো, সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে তোমরা তো জানো যে আমাদের, এটা ত্রিভুজের ক্ষেত্রে বলতেছি, ঠিক আছে। তোমরা তো জানো আমাদের যদি একটা ত্রিভুজ হয় এ বি আর সি, এই তিনটার যে সমষ্টি এ প্লাস বি প্লাস সি, এটাকে আমরা কি বলি বলতো, ত্রিভুজের পরিসীমা। আর এস, এটাকে আমরা কি বলি বলতো, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। তো এটা যদি একটা ত্রিভুজ হয় এ বি সি ত্রিভুজ, সমবাহু, ঠিক আছে, সমবাহু ত্রিভুজ যদি হয়, সমবাহু না হলেও চলবে, এখন সমস্যা নাই, এ বি সি তিনটা ডিফারেন্ট বাহু, সমস্যা নাই, জাস্ট এ বি সি, হ্যাঁ। তো এই হচ্ছে এক একটা বাহুর দৈর্ঘ্য, তুমি জানো। তো এখন এটা হচ্ছে কি বলতো, অন্তকেন্দ্র। আর আমরা হচ্ছে এখানে এই যে এই বাহুর সাথে যে দাগটা দিলাম, এটা হচ্ছে আমাদের কি, ব্যাসার্ধ, তাই তো, অন্তকেন্দ্রের, অন্তবৃত্তের ব্যাসার্ধ। তো আমরা এই ব্যাসার্ধটা একটু বের করতে পারি এইভাবে, জানো এটা কিভাবে বের করা যায়? এটা বের করা যাবে আমাদের ক্ষেত্রফল, এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল ডিভাইডেড বাই অর্ধ পরিসীমার মাধ্যমে, অর্ধ পরিসীমা, বুঝে গেছে? এটা হচ্ছে আমাদের এই ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধটা বের করার উপায়। এটা কিভাবে বের করব? ত্রিভুজের ক্ষেত্রফলটা আমার লাগবে, কি লাগবে, ত্রিভুজের ক্ষেত্রফলটা লাগবে। এটা যে একদম সমবাহু ত্রিভুজই হইতে হবে এমন কোনো কথা নাই, তোমার ক্ষেত্রফলটা বের করতে হবে। ক্ষেত্রফল বের করার পরে আমাদের কি করতে হবে, অর্ধ পরিসীমা এই যে এস দ্বারা ভাগ করে দিতে হবে। আবার এই ক্ষেত্রফলটা যখন তুমি তিনটা বাহু জানো, এই ক্ষেত্রফলটা কিন্তু বের করার তুমি ফর্মুলা জানো। এই ক্ষেত্রফলটা আমাদের কি হয়, এই ক্ষেত্রফল আমাদের আসা হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তো এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল বের করার বিষয়টা। তো আজকের ক্লাস শুরুর আগে তোমাদের কয়টা জিনিস বললাম, যে অন্তকেন্দ্রটা কি বোঝায়, অন্ত ব্যাসার্ধটা কি বোঝায়, আর হচ্ছে এই অন্ত ব্যাসার্ধটা বের করার প্রসেস, ক্ষেত্রফল ডিভাইডেড বাই অর্ধ পরিসীমা, ঠিক আছে। এখন হচ্ছে আমরা ম্যাথ শুরু করব। তোমাদের হচ্ছে পাঠ্য বইয়ের 207 নম্বর পৃষ্ঠার। তো এখানে বলা হচ্ছে একটা ত্রিভুজ আকৃতি পিরামিডের, একটা ত্রিভুজ আকৃতি পিরামিডের ভূমির বাহুর তিনটার দৈর্ঘ্য 3 সেমি, 4 সেমি, 5 সেমি। তার মানে তোমার কাছে একটা পিরামিড আছে, তাই না? পিরামিডের ভূমিটা হচ্ছে ত্রিভুজ আকৃতি। পিরামিড কেমন হবে, এই যে এগুলো হচ্ছে একটা শীর্ষতে মিলিত হবে, তাই তো, এই যে এটা হচ্ছে আমাদের পিরামিড। এই যে ভূমি, তোমাকে এই ভূমির দৈর্ঘ্যগুলো দেওয়া, দেখো এই এ জানো, এই বি জানো, সি জানো, তাহলে আমরা উঠাই। তাহলে আমরা কি কি জানি, আমরা জানি এ 3 সেন্টিমিটার, বি এটা কি বলতো 4 সেন্টিমিটার, আচ্ছা, আর সি হচ্ছে দেখো 5 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজ দিত কত সহজে অঙ্কগুলো করা যেত, না দিয়ে রাখছি উল্টা পাল্টা। আচ্ছা, আর তোমার পিরামিডের উচ্চতা মনে আছে তো? এই যে শীর্ষ থেকে আমরা কি করব বলতো, লম্ব টানবো, শীর্ষ থেকে লম্ব, এই যে শীর্ষ থেকে এই যে এইটা, এই হচ্ছে আমাদের পিরামিডের উচ্চতা। তো আমাদের এই উচ্চতাও আমাদেরকে দেওয়া, এখানে এইচ এর ভ্যালু হচ্ছে 13 সেন্টিমিটার। চেষ্টা করবা সবগুলা একই এককে লেখার। এখন আমাদের বলতেছে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে। আমরা গতদিন শিখে আসছি পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল বলতে কি বুঝাবে, এই যে ভূমির ক্ষেত্রফল প্লাস এই যে পার্শ্ব তলগুলার মানে হেলানো তলগুলার ক্ষেত্রফলটা বের করতে হবে, তাই তো। তো চলো আমরা তাহলে বের করি সমগ্র তলের ক্ষেত্রফল। তোমরা কি ঠক ঠক আওয়াজ শুনতেছ? এখন কিন্তু অনেক রাত, এই রাতের বেলা এই কাজ কে করতেছে কে জানে, আমি বুঝতেছি না। এত রাতের বেলা কে ঠক ঠক মানে ইট ভাঙবে, নিরিবিলি একটা পরিবেশ থাকার কথা ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই।
বাট ওই আওয়াজের জন্য আমি দুঃখিত। হ্যাঁ, আমি নিজে ডিস্টার্ব হচ্ছি। আচ্ছা, তো আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের ভূমির ক্ষেত্রফল লাগবে আর পার্শ্ব তলের ক্ষেত্রফল লাগবে। আমরা ভূমির ক্ষেত্রফলটা বের করি। আমাদের ভূমি হচ্ছে একটা ত্রিভুজ আকৃতি। এখন ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য তুমি জানো, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? তাহলে আমরা লিখি যে ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলটা বের করব। আমাদের তো কি লাগবে? ভূমির ক্ষেত্রফল আমাদের এস লাগে, তাই না? আমরা তো এস বের করি নাই। তাহলে হচ্ছে আমরা বের করি আগে পরিসীমা এস 2s। এই যে বললাম না আওয়াজে ডিস্টার্ব হচ্ছে, আমার কনসেন্ট্রেশন লুজ হচ্ছে। আচ্ছা, এটা কি a প্লাস বি প্লাস সি এত একক হয়। তো আমাদের এগুলো কত দেওয়া? 3 4 5 দেওয়া ছিল, তাই না? 3 4 5। তাহলে এটা আমাদের কত আসবে দেখো তো? এটা আমাদের আসবে, এটা 9 12 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে অর্ধ পরিসীমাটা বের করে রাখতে পারি। অর্ধ পরিসীমা আমাদের কি আসবে বলো তো? s ইকুয়াল টু আসবে হচ্ছে 12/2 অর্থাৎ 6 সেন্টিমিটার। তো এখন আমরা যেহেতু অর্ধ পরিসীমা জানি, এখন আমরা পিরামিডের ভূমির ক্ষেত্রফল বের করতে পারবো। আমার মেজাজ গরম হচ্ছে আওয়াজে। এখন কেন আওয়াজ হবে না? দিনের বেলা আওয়াজ হতো মানতাম, এখন কেন আওয়াজ হবে? পিরামিডের ভূমির ক্ষেত্রফল, হ্যাঁ ঠিক আছে। তো এটা আমাদের কি আসবে বলো? এটা আসবে আমাদের রুট ওভার এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বর্গ একক। তো আমরা ডাটাগুলো বসে দিই। এস এর মান কত আসছে? 6। তো 6 মাইনাস বাহুগুলা কি 3 4 5, তাহলে 6 মাইনাস 3 6 মাইনাস 4 6 মাইনাস 5 এত বর্গ। এককগুলো ছিল সেন্টিমিটার, এত বর্গ সেমি। তাহলে এটা আসবে হচ্ছে রুট ওভার 6, এটা আসবে 3, এটা 2, এটা 1 এত বর্গ সেন্টিমিটার। তো এটা ফাইনালি আমাদের কত আসছে? এটা ফাইনালি আমাদের আসবে হচ্ছে রুট ওভার 6 × 3 × 2। ও, এটা তো ক্যালকুলেটর লাগে নাকি? আচ্ছা, 6 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের দেখো পিরামিডের আমরা ভূমির ক্ষেত্রফলটা বের করে ফেলছি। এখন আমার কি লাগবে বলো? হেলানো তলের ক্ষেত্রফল লাগবে। কি লাগবে? হেলানো তলের ক্ষেত্রফলগুলা বের করা লাগবে। এখন হেলানো তলের ক্ষেত্রফল আমরা কিভাবে পাই? সূত্রটা মনে পড়ে? সূত্রটা যদি মনে পড়ে কিনা আমি একটু লিখে দিই। হেলানো তলের ক্ষেত্রফলটা ছিল হচ্ছে এমন, হাফ, এটা কি বলতো, ভূমির পরিসীমা ইন্টু হেলানো উচ্চতা। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে আমাদের হেলানো তলের ক্ষেত্রফল, যে হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু হেলানো উচ্চতা। তো আমরা দেখো, আমরা একদম বাচ্চাদের মতন ভদ্রভাবে ভূমির পরিসীমা কিন্তু জানি, পিরামিডের ভূমির পরিসীমাটা কিন্তু আমরা জানি। আমাদের এখন কি লাগবে বলতো? আমাদের জাস্ট জানতে হবে এই যে হেলানো উচ্চতা, এই যে হেলানো উচ্চতা এটা ছিল না আমাদের? এই যে একটা তো এইচ খাড়া উচ্চতা, এইটা জানতে হবে। দেখো এই যে এটা হচ্ছে আমরা এল দিয়ে লিখি নরমালি। হেলানো উচ্চতাটাকে আমরা কি দিয়ে লিখি? এল দিয়ে লিখি। এইটা আমাদের লাগবে। এটা আমাদের লাগবে, এটা কিন্তু প্রশ্ন দেওয়া নাই। এখন এটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো, এটা বের করা খুব কমপ্লিকেটেড কিছু না, একদমই সহজ। কিভাবে? ফার্স্ট অফ অল তুমি যদি খেয়াল করো, এই পিরামিডটা এটা তো ত্রিমাত্রিক, তাই না? তো এটা হচ্ছে একটা তল, এই যে এরকম দেখো, এটা তো একটা সাইড, এই পাশে ওই পাশে আছে আরেকটা সাইড, আর ওই পাশে আছে আরেকটা সাইড, এরকম হচ্ছে 3টা সাইড আছে। তুমি যদি ভালোভাবে অবজার্ভ করো, আমাদের এইটা বের করতে হবে, তাই না? কি বের করতে হবে? এইটা। তুমি একদম এখনই সব চিল্লাপাল্লা করতেছে মানুষজন। তুমি এইখান থেকে দেখো, এই হাইটটা জানো,
মজার কাহিনী শুনবা? হয়তো এখানে যে আওয়াজ হচ্ছে কোনো, জানি না তোমরা এটা শুনতে পাচ্ছ কিনা আমার মাইক্রোফোনে, ইট ভাঙতেছিল, উপর থেকে চিল্লাচিল্লি করতেছে, ইট কেন ভাঙতেছে, আমার হয়ে চিল্লাচিল্লি করে দিচ্ছে, ভালো কাজ। আচ্ছা, তো তোমরা তো এই হাইটটা জানো, তো তোমরা যদি এই চিত্রটা একটু ভালো করে খেয়াল করো, চিত্রটা তোমরা যদি ভালো করে খেয়াল করো, এই হেলানো উচ্চতাটা কিন্তু তোমার, দেখো ধরে নাও এই যে এই ত্রিভুজটা, আমার হাতটাকে ত্রিভুজ চিন্তা করো, ঠিক আছে? হাতটাকে কি চিন্তা করো? ত্রিভুজ। এই হাতটা তো এভাবে বাঁকায় আছে, তাই না? বুঝো কথাটা? আবার ভালো করে বলি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। তুমি দেখো, এটা হচ্ছে শীর্ষ, ধরো আমি এভাবে হাত দিয়ে দেখাই, হ্যাঁ, এই যে এই পয়েন্টটাতে, অর্থাৎ এই জায়গাটাতে আছে হচ্ছে শীর্ষ, মনে রেখো, হ্যাঁ। তো এই এই পয়েন্টটাকে বোর্ডে না চিন্তা করে মনে করে এরকম শূন্য ভাসতেছে, পিরামিডটা হচ্ছে এরকম বাঁকা, খেয়াল এরকম, হ্যাঁ। তার মানে আমার এই হাতের যে দৈর্ঘ্যটা, এটা হচ্ছে হেলানো উচ্চতা, আমার এটাই তো বের করতে হবে। তুমি আবার কি জানো? তুমি আবার এইটা জানো, এই যে শীর্ষ থেকে একদম ভূমি থেকে উচ্চতাটা জানো। আমার হাতটা আছে এভাবে, খেয়াল রেখো, হ্যাঁ। এখন আমি যদি তোমার দিকে এভাবে ঘুরি, দেখো তো কি দেখতে পাও? দেখো পিরামিড তো এরকম, তাই না? এই যে সামনের তলটাতে এরকম বাঁকা হয়েছিল। এখন আমি যদি তোমার দিকে একটু এভাবে ঘুরি, তোমার মেইন ইন্টেনশন কি? যে আমার হাতের এটাকে বের করো না, এই হেলানো উচ্চতা, এই যে বাঁকাটা। খেয়াল রাখো, এই যে তুমি যদি এই শেপটার দিকে তাকাও, এই যে আমি যে ঘোরার পর, তাহলে এই শেপটার দিকে যদি তাকাও, তাহলে দেখতে পাবা এই শেপটা হয়ে আছে এমন, এই শেপটা হয়ে আছে এমন। বুঝতে পারছো? এই যে এই হচ্ছে হেলানো তলটা, এই যে এল। তুমি এইচটা জানো, তুমি এইচটা জানো, এইচ জানো, এল বের করতে হবে। আর এটা দেখো, এটা কি একদম 90 ডিগ্রি কোণে আসছে না? আবার দেখো, এই যে শীর্ষ পিরামিড, এই যে এই তল থেকে যেভাবে যাচ্ছে, এই যে আমার হাতটা যে ঘুরলো, দেখতে পারতেছো? এই যে এরকম একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। সামহাও তুমি যদি এখন এই জিনিসটাকে, এইটাকে তুমি যদি জেনে ফেলো, এই জিনিসটাকে তুমি যদি জেনে ফেলো, তাহলে দেখো, ধরো এটার নাম কথা কথা এক্স, তাহলে দেখো তুমি এই ডাটা জানো, এই ডাটা জানো, তাহলে এই এল হেলানো দৈর্ঘ্য বের করা কোনো ব্যাপার? হেলানো দৈর্ঘ্য তখন কি আসবে বলো তো? পিথাগোরাসের উপপাদ্য দিয়ে কাহিনী শেষ। অতিবুঝ না? এখন আমার কথা হচ্ছে এই জিনিসটা কি, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে, তুমি যদি এই যে কেন্দ্র থেকে বাহুর উপর লম্ব টানো, কোনটা? এই যে এটা না? দেখো আবার দেখাই, যেন কনফিউশন না হয়। এই যে পিরামিড, এই যে আমার হাতটা, এই যে আমি ঘুরলাম, এই যে এইটাই কি আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিসটা না, ছোট জিনিসটা? এইটা কি জানো? এটা হচ্ছে এই যে ত্রিভুজের এই যে কেন্দ্রটা থেকে এই যে এই দূরত্বটা, এটা হচ্ছে কি জানো? ওই যে কেন্দ্র একদম মাঝখান থেকে যেই টান দেওয়া হয়, এটা হচ্ছে আমাদের অন্তবৃত্তের ব্যাসার্ধ। এটা আমাদের কি বলতো? অন্তবৃত্তের ব্যাসার্ধ। বুঝে গেছে? তার মানে আমাদের এখন কি জানতে হবে? আমাদের জানতে হবে অন্তবৃত্তের ব্যাসার্ধটা কত। অন্তবৃত্তের ব্যাসার্ধটা যদি পেয়ে যাই, তাহলে সেটা হয়ে যাবে কি, আমাদের এই যে এই ভ্যালুটা আর উচ্চতা তো দেওয়াই আছে, আর এই হেলানো দৈর্ঘ্যটা আমাদের বের হয়ে যাবে। বুঝতে পারছো? তো এই ডাটা এখান থেকে মুছে ফেলি। তার মানে আমাদের এখন জাস্ট লাগবে অন্তবৃত্তের ব্যাসার্ধ। তো আমরা লিখে ফেলি যে সুতরাং এখন অন্তব্যাসার্ধ, এই হচ্ছে আর, এই অন্তব্যাসার্ধ আর, এটা হচ্ছে আমাদের কিভাবে বের করতে পারি ত্রিভুজের ক্ষেত্রে? আমরা যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফলটা জানি, ত্রিভুজের ক্ষেত্রফলটা জানি, এই ক্ষেত্রফলটাকে আমরা কি করব বলতো? অর্ধ পরিসীমা দ্বারা ভাগ করব, তাই না? এটা হচ্ছে যে আজকে ক্লাসে শুরুর আগে এই সূত্রটা কি তোমাদের পরিচিত করাই নিছিলাম। এই যে আর, এটা কি? ক্ষেত্রফল ডিভাইডেড বাই অর্ধ পরিসীমা। ঠিক আছে? তো এখন আমাদের ক্ষেত্রফল কত আসছিল বলো? আমাদের পিরামিডের ক্ষেত্রফল আসছিল হচ্ছে 6 বর্গ সেন্টিমিটার, 6 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 6, আর অর্ধ পরিসীমা কত আসছিল দেখো তো? অর্ধ পরিসীমা আসছিল 6, তাহলে এত জাস্ট কি আসবে বলো তো? সেন্টিমিটার। তাহলে এটা আসবে আমাদের 1। সুতরাং আমরা এখন লিখবো যে হেলানো দৈর্ঘ্য,
হেলানো দৈর্ঘ্য বা হেলানো উচ্চতা যেটা ইচ্ছে সেটা লেখো, সমস্যা নাই। এই এল আসবে হচ্ছে আমাদের রুট ওভার, তাই না? এই হেলানোটা এটা কি আসবে বলতো, এই যে লম্ব আর এই ভূমির স্কোয়ার করলেই পেয়ে যাবো, অর্থাৎ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। বুঝতে পারছো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ডাটাটা। তাহলে এখন আমাদের এইচ স্কোয়ার কত আসছিল বা আসছিল না, দেওয়া ছিল কত দেখো, আমাদের এইচ স্কোয়ার এইচ হচ্ছে 13, এটা হচ্ছে 13, তাহলে এই হলো 13 স্কোয়ার, তো এটা হচ্ছে এত একক আসবে। 13 স্কোয়ার প্লাস আর এর মান আসছে হচ্ছে 1 স্কোয়ার, তাহলে এত সেন্টিমিটার। তাহলে এটা আমাদের কত আসছে, এটা আসবে হচ্ছে আমাদের 13.038 সেন্টিমিটার। বুঝা গেছে? এখন এটা পেয়ে গেছি, তার মানে দেখো যে আমরা সূত্র দিয়ে কি করবো বলতো, এই যে হেলানো তলের দৈর্ঘ্য, যে ভূমি পরিসীমা আর হেলানো উচ্চতা, এটা সূত্র দিয়ে আমরা করে ফেলবো, তাই না? তার মানে আমরা লিখবো যে হেলানো তলের ক্ষেত্রফল। সুতরাং হেলানো তলের ক্ষেত্রফল, এটা আমাদের কত আসবে বলো? এটা আমাদের আসবে হচ্ছে হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু হেলানো উচ্চতা বা হেলানো দৈর্ঘ্য, যা বলো সমস্যা নাই, এত বর্গ একক। তো এই ডাটা যদি আমরা বসাই দিই, হাফ ইন্টু ভূমির পরিসীমা আমাদের কত ছিল, 12 মনে হয়, তাই না? পরিসীমা ছিল 12, আর হেলানো দৈর্ঘ্য আসছে 13.038, এত বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের 78.228, এত বর্গ সেন্টিমিটার। তো আমরা ভূমির ক্ষেত্রফল বের করে ফেলছিলাম একটু আগে, এখন কি বের করলাম, হেলানো তলের ক্ষেত্রফল। ভিডিও কি চলে? হেলানো তলের ক্ষেত্রফল, তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল। বলো, সমগ্র তলের ক্ষেত্রফলটা আমাদের কি হয়, ভূমির ক্ষেত্রফল প্লাস হেলানো তলের ক্ষেত্রফল। এটা আমি আর করতেছি না, তোমরা এটা কি করবা, যোগ করে দিবা, ঠিক আছে? ভূমির ক্ষেত্রফল কত পাচ্ছ, 6, আর এটা 78, তাহলে এটা আসবে 6, আর হচ্ছে হেলানো তলেরটা আসছে 78.228। বললাম করবো না, তাও করে ফেলছি, জাস্ট যোগ করাই তো, এত প্যারা কিছু নাই। তাহলে 78.228 প্লাস 6, এটা বলে আসবে 84.228 বর্গ সেন্টিমিটার প্রায়। আই হোপ তোমরা এই ম্যাথটা করতে পারছো, বুঝতে পারছো। আমি অনেক টাইম নিয়ে করাইছি ম্যাথটা, কারণ যেন তোমাদের কোনো ল্যাকিংস না থাকে, সেম ক্যাটাগরি ম্যাথ আসলে যেন তোমরা আবার পারো। তো চলো আমরা পরের ম্যাথটা দেখি, 2 নম্বরটা। 2 নম্বরে বলা হচ্ছে যে একটি সুষম ষড়ভুজ আকৃতি পিরামিড সদৃশ, পিরামিড তার মানে সুষম ষড়ভুজ আকৃতি, তার মানে বোঝাচ্ছে ভূমিটা হবে হচ্ছে একটা সুষম 6 বাহু বিশিষ্ট। আচ্ছা, ভূমির প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য হচ্ছে যথাক্রমে 4.8, তার মানে এই যে ভূমির প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য আমাদের আসবে হচ্ছে 4.8 মিটারে, এত মিটার। আর মিনারটির উচ্চ, এটা তো মিটার, পিরামিড তো একটা মিনার, তাই না? এরকম চুক্কা হয়ে গেছে। মিনারের উচ্চতা 8, এটা আসবে হচ্ছে 15 মিটার। আচ্ছা, তো আমরা একটু আঁকার চেষ্টা করি, ঠিক আছে? ষড়ভুজ, তাই না, 6 বাহু। তো এরকম আর কি আমাদের হবে। এই যে কিছুটা দেখতে এমন হবে, তাই না? এই হচ্ছে ভূমিটা হচ্ছে 6 ভুজের। এখন আমার এই 2টা ডাটা দেওয়া, আর কোনো ডাটা আমার চোখে তো পড়তেছে না। বলছে মিনারের পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল, আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে গেলে পার্শ্বতলের ক্ষেত্রফল এমনি লাগে, তো এটা লাগবে আমাদের
ভূমির ক্ষেত্রফল আর পার্শ্ব তলের ক্ষেত্রফল দুইটা সমষ্টি হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তো ভূমির ক্ষেত্রফলটা লাগবে, তো আমরা আগে ভূমির ক্ষেত্রফলটাই বের করি, ঠিক আছে? তো আমরা যদি লিখি যে ভূমির ক্ষেত্রফল, আচ্ছা ভূমির ক্ষেত্রফল এটা এটা এই ভূমিটা হচ্ছে 6 বাহু বিশিষ্ট একটা ষড়ভুজ, তাই না? মানে বহুভুজ, 6 বাহু বিশিষ্ট, এর জন্য ষড়ভুজ বলা হয়। আর প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য একই, অর্থাৎ সুষম। আর এরকম আমরা কি জানি বলতো, সুষম বহুভুজের ক্ষেত্রফল আমরা বের করার জন্য একটা ফর্মুলা চিনি। এখানে আর কি লিখে দিই, n এর মানটা কত 6, কারণ 6 বাহু বিশিষ্ট। এটা হচ্ছে আমাদের n a²/4 cot 180 ডিগ্রি বাই n। এই ফর্মুলা দিয়ে আমরা কি করব, এই বহুভুজের ক্ষেত্রফলটা বের করব, যেটা আমাদের ভূমির ক্ষেত্রফল। তাহলে আমরা বসাই দিই, n এর মান কত 6, এর মান কত 4.8 হোল স্কয়ার হবে, তাই না? এরপর ডিভাইডেড বাই 4, এরপর আসবে cot 180 ডিগ্রি বাই 6। আই হোপ তোমরা এখন এই ডাটা বসানো পারো, কিভাবে বসে থাকে ক্যালকুলেটরে। তো ডিরেক্ট করলে কত আসে, এত বর্গ মিটার, 59.86 বর্গ মিটার। তার মানে আমি ভূমির ক্ষেত্রফলটা বের করে ফেলছি। আচ্ছা, এখন আমার মেন টার্গেট হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করার। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা দিয়ে বের করব, পিরামিড যেহেতু। ফর্মুলাটা কি, আগের ম্যাথ দিয়ে যদি দেখাই, এই যে হেলানো তলের ক্ষেত্রফলটাই কি আমার পার্শ্বতলের ক্ষেত্রফল। ভূমির পরিসীমা লাগবে, ঠিক আছে? 6টা পরিসীমা কি, 6 বাহুর যোগফল হবে, যেহেতু ষড়ভুজ। কোনো ব্যাপার না, চিল, বের করে ফেলবো। হেলানো উচ্চতাটা লাগবে, কি লাগবে, হেলানো উচ্চতা। এখন আমাকে তো হেলানো উচ্চতা দেয় নাই, আমাকে কি দিচ্ছে, আমাকে দেওয়া হয়েছে উচ্চতা। এই যে এটা একদমই যে ভূমির একদম কেন্দ্র, এই হচ্ছে উচ্চতা। আবার আমরা জানি এটা যেহেতু সুষম, এই বাহুটা কি বলতো, সুষম। আমাদের এই উচ্চতাটা একদম কোথায় পড়ছে বলতো, এই যে এই শীর্ষ থেকে যে ভূমির ওপর লম্বটা, এই যে পাদবিন্দুটা, এই পাদবিন্দুটা পড়ছে একদম অন্তকেন্দ্রে। আমরা তো শিখছিলাম, নাহলে এটা খারাপ পিরামিড হইতো না, তাই তো? আচ্ছা, যেহেতু 6 বাহুই সমান, এই কারণে একদম শীর্ষ থেকে লম্বটা একদম অন্তকেন্দ্রের উপর পড়লো, ভালো কথা। এই এইচটা তুমি জানো, বাট তোমার হচ্ছে এই যে এই হেলানো, এই যে সবুজ রেখা, এই সবুজ রেখাগুলো তুমি জানো না, তাই না? এই সবুজ রেখাগুলো তুমি জানো না। এই সবুজ রেখা তুমি কিভাবে বের করবে এখন বলো? একটু ভালো করে দেই, কারণ এখন কাজে লাগবে। এই সবুজ দাগটা, অর্থাৎ এই যে বাঁকা হয়ে আসছে, এটা দেখো আমার হাতটা যে আমি এভাবে বাঁকা করে দিই, আবার সেই চিত্রটা আমি হাতে আঁকি। তো তুমি এই এইচটা জানো, এই যে পিরামিডের হেলানো তলটা যেভাবে বাঁকা হয়ে আছে, যে ভূমি, এটা ভূমি থেকে, তো এটাকে যখন ঘুরাবা তখন হচ্ছে এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ দেখতে এমন হয়ে যাচ্ছে। তুমি এইটা জানো, এইচ, এই এলটা তোমার লাগবে। এখন এই যে তোমার এইটা লাগবে আর, অর্থাৎ এই যে এটা, বুঝতে পারছো? অর্থাৎ কোনটা লাগবে, এই যে এই দূরত্বটা তোমার জানতে হবে, সামহাও এই দূরত্বটা জানতে হবে। তুমি এ জানো 4.8, যে এতটুকু তুমি জানো 4.8, বাট এইটা কিভাবে জানবা বলো? এটা বের করার জন্য দেখো আমরা একটা হেল্প নেই। এই যে আমি আগে এই কারণে ভূমির ক্ষেত্রফলটা বের করছি, আমাদের এখন পুরো ক্ষেত্রফলটা একটা হেল্প করবে। কিভাবে, তোমরা তো জানো এখানে এটা যেহেতু একটা কি বলতো ষড়ভুজ, এটা আমাদের যেহেতু কেন্দ্র, তুমি জানো এরকম কেন্দ্র থেকে আমরা শীর্ষগুলোকে যদি এখন যোগ করে দিই, এখানে দেখো তো আমার কয়টা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আমার চিত্রটা তো ভালো হয় নাই, সুষম বাহু হয় নাই, এর জন্য মনে হচ্ছে কি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই ত্রিভুজ আর এই পাশের ত্রিভুজটা, দেখো যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা দেখতে মনে হচ্ছে একটু কেমন জানি মিলতেছে না। বাট কি হবে, আমার যদি সেম সেম বাহু দৈর্ঘ্য হয়, প্রত্যেকটা সমান আর সর্বসম ত্রিভুজ উৎপন্ন হবে। এরকম কয়টা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে বলতো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এইরকম 6টা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি তোমার ভূমির ক্ষেত্রফলটা না বলতো? এখন আমি একটু নামকরণ করি, দেখো কি নামকরণ করব, এটা তো ও, এ হচ্ছে এ, এই হচ্ছে বি। তুমি আমাকে এই ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল বলতে পারবা? পারবা। তুমি টোটাল এই ষড়ভুজের ক্ষেত্রফল জানো, আর এখানে এরকম 6টা ত্রিভুজ আছে, এরকম 6টার ক্ষেত্রফল হচ্ছে এই যে এটা। তাহলে এই একটার ক্ষেত্রফল কি হবে, 6 দ্বারা ভাগ। এখন কথা হচ্ছে তুমি এটা কেন বের করবা, একটু ওয়েট করো,
তো তুমি আমাকে খালি এই জিনিসটা একটু বের করে দাও যে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল এটা কত আসবে? এটা আসবে হচ্ছে আমাদের এই ক্ষেত্রফল যা পাচ্ছি তার 6/1 59.86 ডিভাইডেড বাই 6 বর্গ একক। কারণ এই ক্ষেত্রফলটা আমাদেরকে হেল্প করবে। আচ্ছা, যেহেতু পরে বলতেছি, যেহেতু বের করতেছি বের করে নিই। 59.86 ভাগ 6, এটা আসবে হচ্ছে 9.977 এখানে বর্গ একক না, এত বর্গ মিটার। কেন বললাম এই জিনিসটা আমাদের হেল্প করবে? বিষয়টা হচ্ছে এখন আমাদের এই জিনিসটা জানতে হবে। আর এটা কি জানতে হবে? এই যে কেন্দ্র থেকে তোমার বাহুর উপর আমরা যে লম্বটা টানবো, এটাই কি আমাদের বলতো ওই যে অন্তঃব্যাসার্ধ না? অর্থাৎ এই আরটা না? তুমি তো বুঝতেছ আমার এইটা বের করতে গেলে এই ডাটাটা লাগবে। এখন এইটা আবার খেয়াল করো, এই যে ত্রিভুজ ও এ বি এর, ত্রিভুজ ও এ বিটা এটা তো ভূমিতে শুয়ে আছে, এই ত্রিভুজটাকে আবার দাঁড়া করো। যে এরকম দাঁড়া করে গেলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা তুমি জানো। এই ত্রিভুজের ক্ষেত্রফল ছোটকাল থেকে পড়ে আসছো, ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? হাফ ইন্টু এই যে ভূমিটা জানো। এই আরটাই কি বলতো ত্রিভুজেরটার উচ্চতাটা না? ও এ বি ত্রিভুজের উচ্চতাই কি বলতো আর না? তার মানে আমরা এখন ত্রিভুজ এই যে ও এ বির ক্ষেত্রফল যে বের করলাম, এই ও এ বি এর ক্ষেত্রফল যে এই 9.977 এটা আসলে কি বলতো এই হাফ ইন্টু এই যে ভূমি ত্রিভুজ এ বির মান তুমি কিন্তু জানো, আর এই উচ্চতাটা বুঝে গেছে, অর্থাৎ আর। তো এখন তুমি যদি ডাটা বসাও যে 9.977 এ হচ্ছে হাফ, এ বির মান কত ছিল বলো? 4.8 এখানে গুণ দেই, আর আরটা বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে শুধু আর এর মান কত আসবে? 2, এখানে যে গুণ হবে অর্থাৎ 2 ইন্টু 9.977 ডিভাইডেড বাই 4.8। তাহলে এটা আমাদের কত আসবে? 2 ইন্টু 9.977 ডিভাইডেড বাই 4.8, এটা আসবে হচ্ছে আমাদের 4.157 এত মিটার। তাহলে আমরা যে আরটা পেয়ে গেলাম, এইচ জানি আর জানি, এই চিত্র আর আমাদের লাগবে না, আমরা ডাইরেক্ট লিখবো হেলানো তলের উচ্চতা। হেলানো তলের উচ্চতা হেলানো তলের উচ্চতা এটা হচ্ছে আমাদের এল। এটা আসবে √h² প্লাস r²। এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 15, আর এটা হচ্ছে 4.157। তো এটা কত আসে দেখো? 15.557 লেখা যায় এত মিটার। বুঝতে পারছো? এখন একটা কথা বলি, যারা স্কুল ম্যাথমেটিক্স বইটা ফলো করো তারা কিন্তু দেখবা যে এই এল এর মানটা কিন্তু এভাবে বের করা হয় নাই আমাদের বইয়ের মধ্যে। তোমরা এই যে এই যত নম্বর ম্যাথ করতেছি 207 নম্বর পৃষ্ঠার 207 না পৃষ্ঠা নম্বর কত ছিল? 207 এর যে সমস্যা 2 দেখবা আমাদের বইয়ে কিন্তু এভাবে সলভ করে নাই। ঠিক আছে, এটা আমি তোমাদের জন্য আরেকটু ইজি, আমার জন্য মনে হইলো এইভাবে বের করাটা ইজি হবে তোমাদের বোঝানোর জন্য। এখানে কিন্তু এই আর এর মান বের করতে যে একটু প্যারা খায় অনেকেই, এই জন্য তোমাদের ক্ষেত্রফলটা দিয়ে আমি দেখালাম, যেহেতু ক্ষেত্রফল তোমরা বের করছোই, ক্ষেত্রফল দিয়ে বের করো আর এর মান, একই ডাটা আসছে। ঠিক আছে, তো হেলানো তলের উচ্চতা পেয়ে গেছি, তার মানে এখন আমরা কি পাবো? সুতরাং আমরা লিখতে পারি যে 500 তলের ক্ষেত্রফল, 500 তল না, প্রশ্নে কি বলছিল 500 না হেলানো, 500 তলগুলোর ক্ষেত্রফল। পাঁচশো তলের ক্ষেত্রফল এটা আমাদের আসলে হচ্ছে হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু হেলানো উচ্চতা। দৈর্ঘ্য লিখতে মন চাইলেও দৈর্ঘ্য লিখবা, কোনো সমস্যা নাই। এত কি আসবে? বর্গ একক লিখলাম না, আর এই হচ্ছে হাফ ইন্টু ভূমির পরিসীমা। আমার বলো আমাদের ভূমির পরিসীমা কত আসবে?
এটা যেহেতু সুষম 6 বাহু, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4.8, এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা 6টা যোগ হবে, গুণ করে দাও 4.8 ইন্টু 6, 4.8 ইন্টু 6 ইন্টু হেলানো উচ্চতা কত আসছে 15.57 এত বর্গ মিটার। তো এটা এখন দেখো কত আসছে, এটা আসবে হচ্ছে আমাদের 208 বর্গ মিটার। তো 500 তলার ক্ষেত্রফল বের করা হয়ে গেল, যেটা আমাদের প্রথমেই চাইছিল, বাট তাও আমি আগে ভূমির ক্ষেত্রফলটা বের করে ওইগুলা দিয়ে কাহিনী করছি। তো এখন তাহলে আমাদের আলটিমেটলি বলো সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, এই যে ভূমির ক্ষেত্রফল আর এই মাত্র 500 তলের ক্ষেত্রফল বের করছো, যোগ করে দাও, কাহিনী শেষ। যে সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে বলো, ভূমির ক্ষেত্রফল কত আসছিল 59 কত জানি আসছিল না, ভূমির ক্ষেত্রফল আসছে 59.86 প্লাস এটা কত আসছে 500 তলের ক্ষেত্রফল 224.208 এত বর্গ মিটার। তো এটা আমাদের কত আসবে 59.86 প্লাস 224.208 284.068 বর্গ মিটার প্রায়। এই দুটা ম্যাথ তোমরা যদি না বুঝো প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি আবার ব্যাক যাও, ভিডিওটা আবার দেখো, যেহেতু ধৈর্য সহকারে এই পর্যন্ত এসে ক্লাসগুলো দেখতেছো আমার, এই রিকোয়েস্টটা আবার করলাম। যদি বুঝে থাকো তাই আর দেখতে হবে না, সামনে আগে আমার সাথে, না বুঝে থাকলে প্লিজ এই দুটা ম্যাথ আবার করো। পিরামিডের ম্যাথ নিয়ে কিন্তু স্টুডেন্টরা প্যারা খায়, কোথাও না বুঝলে আবার দেখো, ঠিক আছে? বাট প্লিজ কনসেপ্ট ক্লিয়ার না করে সামনে আগাও না, ঠিক আছে? এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। তো এখন দেখো আমরা বের করব আয়তন, কার? পিরামিডের আয়তন, ভলিউম অফ পিরামিড। তো এটার জন্য আমি তোমাদের হেল্প নেবো কিসে জানো? সিলিন্ডারের। সিলিন্ডার তো তোমরা চেনো, এই যে এটা হচ্ছে তোমাদের সিলিন্ডার, এটা নিয়ে তো আগে আলোচনা হয়েছে। তো সিলিন্ডারে তোমরা যদি জানো যে এই যে ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর, আর এই উচ্চতাটা সিলিন্ডারের যে একটা তল থেকে আরেকটা তলের যে উচ্চতাটা, তাহলে তোমরা কিন্তু জানো সিলিন্ডারের আয়তন কিভাবে হবে, এই যে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তো সেই কনসেপ্টে এটা যেহেতু ভূমিটা একটা বৃত্তাকার, ভূমির ক্ষেত্রফল আসে হচ্ছে পাই আর স্কয়ার ইনটু উচ্চতা, অর্থাৎ পাই আর স্কয়ার এইচ, যেটা তোমরা লেখো। তো এটা ছিল হচ্ছে সিলিন্ডারের আয়তন, কার আয়তন? সিলিন্ডারের আয়তন ভি, পাই আর স্কয়ার এইচ। সুন্দর। এরপর তোমরা কি শিখছিলা? এরপর কিন্তু তোমরা কোণক শিখছো। কোণকের পরিচিতিটা মনে আছে? কোণকের পরিচিতিটা হচ্ছে কোণক হচ্ছে এরকম ভূমির মধ্যে থাকবে, বাট এই যে এখন তোমরা পিরামিডে যেটা শিখলা যে 500 তলগুলো একটা শীর্ষবিন্দুতে মিলিত হয়, কোণক কিন্তু এই কাহিনীটা হয়েছিল যে এরকম, মনে পড়ে? তো এই যে ভূমি তোমরা দেখতেছো, এটা ব্যাসার্ধ যদি হয় আর, কোণকেও কিন্তু কি ছিল বলো, মনে পড়ে? এই যে এল ছিল হেলানো দৈর্ঘ্য, এখানেও কিন্তু এল এর মান এভাবে বের করতা। এল কি বলতো, √r² প্লাস এইচ স্কয়ার। এই যে এইচ কোনটা, এই যে এটা হচ্ছে এইচ, মনে পড়ে? পিরামিডেও কিন্তু সেম আসছে এরকম। তো এখন তোমার এই আর এটা যদি জানো তাহলে তুমি পাবে ভূমির ক্ষেত্রফল। তো ভূমির ক্ষেত্রফলটা তোমার আসবে কি, অবশ্যই এখানে পাই আর স্কয়ার, অবশ্যই এটা কি আসবে বলতো, পাই আর স্কয়ার। এখন তুমি যদি কোণকের আয়তন বের করতে যে এইচ গুণ করে দাও, ওই যে বললা ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, তাহলে তো তুমি সিলিন্ডারের আয়তন বের করে ফেলতেছো। আমাদের কিন্তু কোণকের আয়তন এটা না, কারণ তুমি যদি এইচ গুণ করে দাও তার মানে তুমি আসলে কি বুঝাচ্ছ জানো? তুমি আসলে বুঝাচ্ছ এই যে ভূমির এই টোটাল জিনিসটার আয়তন বুঝাচ্ছ এটা। বাট কোণকের ক্ষেত্রে তো এই যে সাইড পাশটা বাদ যাবে, এই যে সবুজ অংশটা বাদ, এটা তো চুক্কা হয়ে গেছে। আয়তনটা এটা করলে তো এই টোটাল এই আয়তনগুলো, এই যে আশেপাশের আয়তনগুলো কি হবে, কাউন্ট হবে। এই যে বুঝো কথাগুলো, এই যে এই আয়তনগুলো কাউন্ট হবে, বাট কোণকের তো এগুলো নাই। কোণকের এটা কিন্তু হাতে কলমে এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছিলাম, যে চাল দিয়ে এক্সপেরিমেন্ট করেছিলাম।
কোণকের আয়তন হবে এই যে, এটা কি সিলিন্ডারের আয়তন না? এটার 1/3 ছিল না, মনে পড়ে? এটা কি ছিল বলতো? 1/3 ছিল। উল্টা লেখা দিই কেন? 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ ছিল। এখন কেন তোমাদেরকে আমি এই জিনিসটা দেখাচ্ছি? এই জিনিসটা দেখাচ্ছি, এটা একটু লিখে দিই। এটা হচ্ছে সিলিন্ডার, এটা হচ্ছে সিলিন্ডার, আর এটা কি বলতো? কোণক। এখন তোমাদের এই কাহিনী দেখাচ্ছি। এখন আমরা দেখবো পিরামিডেরটা, বাট কেন এটা দেখালাম? এটা দেখালাম এই কারণে, তোমরা আমাকে প্রিজম তো চিনো, প্রিজমের আয়তন কিন্তু বের করতে পারো। প্রিজম, প্রিজম হচ্ছে এই যে ভূমিটা যে কোনো আকৃতির হবে, বৃত্তবাদে যে কোনো আকৃতির হবে, যেমন হচ্ছে ধরো এরকম। এই যে এটা হচ্ছে কি আমাদের প্রিজম। প্রিজমের আয়তন তুমি যদি বের করতে চাও কি হবে? তোমার ভূমির ক্ষেত্রফলটা জানতে হবে। প্রিজমের আয়তন, এই আয়তনটা তুমি কিভাবে বের করতে বলো তো? ভূমির ক্ষেত্রফল এরপর কি করতে হবে? এই যে এইখান থেকে আমাদের উচ্চতাটা কি জানতে হয়? আমাদের উচ্চতাটা জানতে হয়, ইনটু উচ্চতা। শেষ। এটা হচ্ছে আমাদের প্রিজমের আয়তন। ভূমি এখন ক্ষেত্রফলটা ডিপেন্ড করবে, ভূমিটা ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ওইটা ডিপেন্ড করবে। সুষম বাহু হইতে পারে, অসমান বাহু হইতে পারে, যা ইচ্ছা হোক। এখন কথা হচ্ছে আমাদের পিরামিডটা খেয়াল করছো? পিরামিড কেমন? পিরামিডের বৈশিষ্ট্য কিন্তু এখানে দেখো, সিলিন্ডারটা আমাদের এখানে প্রিজমের মতন, আর এখানকার কণিকের যে নেচারটা এই যে চুক্কা হয়ে গেছে, এখানে কিন্তু আমাদের পিরামিডের নেচারটা এমন হবে। পিরামিডে কি হবে? এই যেরকম 3 বাহু বিশিষ্ট যদি হয়, এই যেরকম কি হবে বলতো? চুক্কা হয়ে যায়। এটা হচ্ছে আমাদের পিরামিড। তো এখন তুমি পিরামিডের যদি আয়তন বের করতে চাও, পিরামিডেরও যদি আয়তন বের করতে চাও, অবশ্যই ভূমিটা লাগবে। তার মানে ভূমির ক্ষেত্রফল গুণ হবে ইনটু তুমি এখন যদি উচ্চতা গুণ করে ফেলো, এখন যদি তুমি উচ্চতা গুণ করে ফেলো, যে কি কিসের? পিরামিডের উচ্চতা। পিরামিডের উচ্চতা বুঝাচ্ছি, এইচ, হেলানো দৈর্ঘ্য না, এইচ উচ্চতা, পিরামিডের উচ্চতা। এটা যদি গুণ করে দাও, এটাই যদি তুমি বলতে চাও যে এটাই আয়তন, তাহলে তুমি আসলে কি বের করে ফেলছো জানো? তুমি আসলে এই যে এই জিনিসটা বের করে ফেলছো, এই জিনিসটুকু, যে এইটারও ক্ষেত্রফল বের করে ফেলছো। মানে আলটিমেটলি প্রিজমের ক্ষেত্রফল হয়ে যাবে এটা। বাট আমাদের পিরামিড তো চুক্কা হয়ে গেছে, যে আশেপাশের এই জিনিসগুলো তো আসবে না, এগুলো তো বাদ যাবে। বুঝে গেছে? তো এইটাও যে কি বললাম, এখানে যে নেচার, সিলিন্ডারের আয়তনের 1/3, পিরামিডও আমাদের সেম প্রিজমের মতন। এখানে কি আসবে জানো? এটার 1/3। এই হচ্ছে পিরামিডের আয়তন। কম্পেয়ার করে দেখালাম, আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। তার মানে পিরামিডের আমরা ভূমির ক্ষেত্রফল বের করতে জানি, তিনভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, যাই হোক, এটা আমরা বের করতে পারবো। পিরামিডের উচ্চতাটা, হেলানো দৈর্ঘ্য না, উচ্চতাটা বের করতে পারবো। কনিক যেহেতু করছো, এখন তো এগুলো নিয়ে কনফিউশন হওয়ার কথা না, যে কোনটা উচ্চতা কোনটা হেলানো উচ্চতা। এইটা গুণ করলে এটাকে 3 দিয়ে ভাগ করব, 1/3 দিয়ে গুণ করবো, অথবা 3 দ্বারা ভাগ করবো, একই কথা। ওইটা হচ্ছে আমাদের পিরামিডের আয়তন। তো বুঝতে পারছো আমাদের আলটিমেটলি রেজাল্টটা কি? আলটিমেটলি রেজাল্ট হচ্ছে পিরামিডের আয়তন এটা। এটা হচ্ছে আমাদের পিরামিডের আয়তন, 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এখন তোমাদের দেখবা পাঠ্য বইয়ে 207 নম্বর পেজে আরো সমস্যা আছে, সমস্যা 3, সমস্যা 4। তো তোমাদের কি মনে হয় এখন আমি তোমাদের বাচ্চাদের মতন 3 আর 4 সলভ করে দেবো? না, এটা তোমাদের এসডব্লিউ, এটা তোমাদের এসডব্লিউ। 3 নাম্বারটা কি জানো? এই যে 3টা বাহু দেওয়া,
পিরামিডের ভূমি হচ্ছে 3টা বাহু, এই যে একটা বাহু একটা বাহু একটা বাহু, আর উচ্চতা দেওয়া। এখন তোমাকে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলতেছে, আর জাস্ট এক্সট্রা হিসেবে আয়তন বের করতে বলতেছে। এই সেম ম্যাথটাই ছিল আজকে সমস্যা 1-এর, সমস্যা 1-এ একদম। এই যে এখানেও তো দেখো 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, ভূমিটা হচ্ছে ত্রিভুজের, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলছিল। তাই সমস্যা 3 তাহলে একদম সেম ভাবে করবা, এই কারণে বলছিলাম যে ম্যাথগুলো ফোকাস করো। সমস্যা 3 সেম ভাবে করবা, জাস্ট আয়তনটা এক্সট্রা বের করবা। কি ভূমির ক্ষেত্রফলটা বের করবাই, দেখো এই ম্যাথে ভূমির ক্ষেত্রফল বের করছো না, এই যে পিরামিডের ভূমির ক্ষেত্রফল বের করছো না, আবার কি উচ্চতা তুমি জানোই, তাহলে পিরামিডের আয়তন কি হবে 1/3 ইন্টু এই যে এই ভূমির ক্ষেত্রফল ইন্টু প্রশ্নে উচ্চতা দেওয়া, এই হচ্ছে আয়তন। সেম ক্যাটাগরি ম্যাথ, বুঝতে পারছো? সমস্যা 3 না বুঝলে আবার সমস্যা 1 দেখে, বাট তাও আমাকে সমস্যা 3 দেখাবা। যদি সমস্যা 3 করতে না পারো তার মানে তোমাদের অঙ্ক, তোমাদের বুঝতে সমস্যা আছে, আমি বুঝতে পারি না হয়তো বা, বাট আমাকে সমস্যা 3 অবশ্যই করে করে দেখাবা। তো এটা কিন্তু তোমাদের SW, বুঝতে পারছো? এটা SW। সমস্যা 4টা, এটা হচ্ছে সুষম অষ্টভুজাকার পিরামিডের দৈর্ঘ্য দেওয়া উচ্চতা দেওয়া। ওই যে আমরা সমস্যা 4-এ কি করছি, 6 বাহুর, সেম ম্যাথ, এটা সেম ম্যাথ। সমস্যা 4টার মতন এটাও কিন্তু সেম ম্যাথ, যে অষ্টভুজাকারের কি দেওয়া দেখো তো, প্রত্যেকটা বাহু দেওয়া উচ্চতা দেওয়া, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলছে, আর এক্সট্রা হিসেবে আয়তন, বুঝতে পারছো? ভূমির ক্ষেত্রফলটা বের করবা কোন সূত্র দিয়ে, দেখো বলো কোন সূত্র দিয়ে, এটা। তার মানে সমস্যা 4-এ আমাদের যা ষড়ভুজের জায়গায় বসছে অষ্টভুজ, আর সেম ভাবে দেখো ওই যে বাহুর দৈর্ঘ্য আর উচ্চতা দেওয়া, ওইখানে কি বলছে, ক্ষেত্রফল বের করতে বলছে আর আয়তন বের করতে বলছে, এই ম্যাথের মতন। তার মানে এখানে জাস্ট n এর জায়গায় 8 বসাবা, ক্ষেত্রফল বের করার টাইমে যে n এর জায়গায় 8 বসায় ভূমির ক্ষেত্রফলটা বের করবা। আর একটা জায়গায় চেঞ্জ আসবে, সেটা কি, এই যে এই r এর মানটা যে বের করতেছিলাম, তাই না, ওইখানে যেহেতু এটা 8টা বাহু, তার মানে এখানে ক্ষেত্রফল তুমি পাবা 8টা, এখানে ক্ষেত্রফলটা পাবা 8টা। তো ভূমির ক্ষেত্রফল হচ্ছে 8টা ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে এরকম একটা ত্রিভুজের ক্ষেত্রফল তোমার কি আসবে বলো তো, এই যে এই ক্ষেত্রফলকে 8 দ্বারা ভাগ করতে হবে, বুঝতে পারছো? দেন হচ্ছে যে এই একটা ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমির মান ওই যে বাহুর দৈর্ঘ্য, এখান থেকে তোমরা আর এর মান পেয়ে যাবা, এরপর বাকি সব শেষ। এখন বলো করে দিতে হবে। ম্যাথ দুটো কিন্তু ইম্পর্টেন্ট, এই যে সমস্যা 3 সমস্যা 4 ইম্পর্টেন্ট কিন্তু, বাট 1 আর 2 আমি ইচ্ছা করে এই কারণে বুঝায় করানোর চেষ্টা করছি, জানো 3 আর 4 তোমরা পারো, 3 আর 4 যদি করে দেখাতে পারো ওইটাই আমার সার্থকতা। কোথায় দেখাবা, আমাদের স্কুল ম্যাথমেটিক্স, ফেসবুকে সার্চ দেবা স্কুল ম্যাথমেটিক্স, যারা আর কি নতুন আসছে আমাদের চ্যানেলে, স্কুল ম্যাথমেটিক্স, এটা আমাদের ফেসবুক গ্রুপ আছে, এটা বাংলাও লেখা এরকম, ঠিক আছে? এখানে আমাদের ফেসবুকের গ্রুপ আছে, এই গ্রুপে তোমরা কি করবা, ছবি তুলে ফটোগুলা মানে আপলোড করবা, আপলোডের টাইমে জাস্ট কি করবা, নিজের নাম লিখে দিবা, আর আজকের ক্লাসে বলবা যে 207 নাম্বার পেজের এই সমস্যা 3 আর সমস্যা 4, মানে SW লিখতে হবে, SW সমস্যা 3 আর সমস্যা 4 দেখানো হলো, ঠিক আছে? তো এটা দেখবো যে কারা কারা দাও, যারা যারা দাও তারাই বুঝবো যে আমার লয়াল ভিউয়ার্স। সবাইকে আল্লাহ হাফেজ।